তাহলে সেটা কে করবে? এটা কি শুধু রাজধানী ঢাকা শহরে উচ্চবিত্ত এক শ্রেণীর লোক রয়েছে তারা করবে? এটা তো হতে পারে না। আমরা বিগত 3টি পার্লামেন্টে কি দেখেছি? সেখানে কি জনগণের প্রতিনিধি ছিলেন? ছিলেন। সেখানে কারা ছিলেন? সেখানে ছিলেন একটি ধনী প্রতিভ শ্রেণী। তারা তাদের অর্থবিত্তের ক্ষমতায় তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছিল। এটাই হচ্ছে মূল কারণ, যে কারণে আজকের মূল প্রবন্ধকার যে কথাটি লিখেছেন, এদেশে রাজনীতি স্থিতিশীল হতে পারেনি, অর্থনীতি স্থিতিশীল হতে পারেনি। এটাই হচ্ছে তার মূল কারণ। আমরা যদি সত্যিকার অর্থে জনগণের যে সার্বভৌমত্ব তাতে যদি আমরা বিশ্বাস করি, তাহলে কিন্তু এই দেশ পরিচালনার দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিতে হবে। এবং জনগণ সেটা কিভাবে বাস্তবায়িত করবে? তাদের 300 প্রতিনিধির মাধ্যমে, যারা পার্লামেন্টে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করবে। এটা এমন একটি ব্যবস্থা যেটাকে আমরা বলি গণতন্ত্র। অনেকে সমালোচনা করেন, গণতন্ত্রের অনেক খারাপ দিক রয়েছে, অনেক ভুল ত্রুটি রয়েছে। হতে পারে, আমি এই কথাটি অস্বীকার করব না, কিন্তু তার পাশাপাশি আরেকটি কথা রয়েছে, বিলাতে ইংরেজিতে যেটা বলা হয় যে ডেমোক্রেসি ইজ ব্যাড বাট অল আদার সিস্টেমস আর ওয়ার্স। অর্থাৎ ডেমোক্রেসি খারাপ হতে পারে, কিন্তু পৃথিবীতে অন্য ব্যবস্থা, রাষ্ট্রবিজ্ঞানীর প্রফেসর এখানে আছেন, তিনি আমার চেয়ে ভালো বলতে পারবেন, অন্য যে ব্যবস্থাগুলো রয়েছে রাষ্ট্র পরিচালনার, সেই ব্যবস্থাগুলো কিন্তু গণতন্ত্রের চেয়ে আরও খারাপ। গণতন্ত্র যে একেবারে পারফেক্ট সেটা কেউ দাবি করে না, কিন্তু আমরা গণতন্ত্রের মাধ্যমে যত দূর সম্ভব জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করি। এটাই হচ্ছে আজকের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মূল কথা। আপনারা জানেন, বিস্তৃত শুনেছেন, বিগত 2024-এর যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, তার কথা শুনেছেন। এখানে আমি একটি বিষয় নিয়ে সংক্ষেপে আলাপ করতে চাই। এখানে মূল প্রবন্ধে লেখা আছে 36শে জুলাইয়ের অভ্যুত্থান, গণ অভ্যুত্থান। আমি প্রবন্ধকারের সঙ্গে জিজ্ঞেস করেছিলাম যে এটা 36শে জুলাই কেন হলো, কেন 5ই আগস্ট হলো? আমি জানি না, এই প্রশ্নটি এ পর্যন্ত প্রায় বিগত 6 মাস হয়ে গেছে, এই প্রশ্নটি কেউ তুললেননি, কিন্তু আমি এই প্রশ্নটি আজকের এই সেমিনারে তুলতে চাই যে কেন আমরা 5ই আগস্টের গণ অভ্যুত্থান না বলে 36শে জুলাইয়ের গণ অভ্যুত্থান কেন বলছি? এর পেছনে কোন সাইকোলজি কাজ করেছে সেটা উন্মোচন করতে হবে। আবেগের কারণে আমরা 36শে জুলাই বলেছি সেটা আমি বিশ্বাস করি না। এর পেছনে কোনো রাজনৈতিক কোনো বিশ্লেষণ রয়েছে, আমি সেটা বিশ্বাস করি। এবং আমি এটাও বিশ্বাস করি যে যে কোনো কারণে তারা অগাস্ট নামটি উচ্চারণ করতে চায়নি, সেই কারণে তারা এটাকে 36শে জুলাই বলছে, অগাস্টের নামটা। এবং সেই কারণটি কি আমি তার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকে যারা স্বৈর শাসনকে অপসারণ করে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে ছাত্র জনতা, তারা যে ত্যাগ স্বীকার করেছে তার তুলনা শুধু বাংলাদেশে নয়, বিশ্বের ইতিহাসে বিরল। এবং আমরা সবাই এক বাক্যে সেটা বলেছি। তৎপরবর্তীতে যে ঘটনা প্রবাহ বিগত কয়েক সপ্তাহে যা ঘটেছে, আমরা সেটাকে রাজনৈতিক বিশ্লেষণে বোঝার চেষ্টা করেছি। সেখানেও আবেগের প্রশ্ন দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে এবং আমরা সবাই সেই কথাগুলো স্বীকার করে নিয়েছি। আমরা জানি যে বিগত 17 বছরের মানুষের মনে ফুঁসে ওঠা যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বিভিন্নভাবে ঘটেছে। এই কথাগুলো সত্য, এগুলো স্বীকার করে নিতে হবে।
কিন্তু এই সত্যের পাশাপাশি আরও কিছু সত্য রয়েছে। যারা আজকে দেশ পরিচালনা করছে, আমরা যারা এই দেশে রাজনীতি করি বলে আমরা দাবি করি, এবং এই দেশে সিভিল সোসাইটি যারা রয়েছেন, যারা ইন্টেলেকচুয়ালস যারা রয়েছেন, শিক্ষকবৃন্দ যারা রয়েছেন, যারা দেশ নিয়ে চিন্তা করেন, তাদেরও কিন্তু কিছু মাইন্ড সার্চিং ইংরেজিতে যে বলে, তাদের হৃদয়কে হাতড়ে দেখতে হবে, সত্য কি সেটাকে প্রকাশ করতে হবে। এবং আমরা যখন নির্মোহভাবে সেই কাজটি করতে পারব, আমি বিশ্বাস করি বাংলাদেশের যে মূল যে সমস্যা, বাংলাদেশের গভর্নেন্সের যে সমস্যা, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের যে সমস্যা, বাংলাদেশে সুশাসনের যে সমস্যা, সেই সমস্যাগুলো আমরা সঠিকভাবে দূর করতে পারব। আমি ছোট্ট একটি উদাহরণ দিই। আমরা তো অনেক সংস্কারের কথা বলছি না? প্রায় 10টি, 15টি, 20টি সংস্কার কমিশন হয়েছিল, সেগুলোকে আবার সুসংহত করে 5টিতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আবার সবগুলোকে সুসংহত করে একটি সংস্কার কমিশন করা হয়েছে, যেটা বলা হয়েছে যে সবার মাঝে আমরা একটি ঐক্যমত প্রতিষ্ঠা করতে চাই। সেই কমিশন হয়েছে। আমরা সব সংস্কার, পৃথিবীর যত সংস্কার রয়েছে, সব সংস্কার কিন্তু আমরা করতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটি সেখানে নয়। সংস্কার কিন্তু এমন একটি জিনিস যেটা আমি করে ফেললাম আর সব কিছু সুন্দর হয়ে গেল, সংস্কার বলতে কিন্তু সেটা বোঝায় না। কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমি যে বিষয়টি আজকে সংস্কার করব, আগামীকাল কিন্তু সেটার আবার সংস্কার প্রয়োজন হতে পারে। কাজেই আমি সংস্কার করব, তারপরে আমি অন্য কিছু করব, তারপরে আবার আমি অন্য কিছু করব, এটা কোনো যুক্তিসঙ্গত কথা নয়। সংস্কার চলবে, মানুষের জীবন যে ধারা, সেই জীবনধারাও প্রবাহিত হবে, দেশ পরিচালনা সেটাও চলতে থাকবে। আমাদের বিভিন্ন কর্মকাণ্ড, সেটাকে কিন্তু আমি থামিয়ে রেখে বলতে পারবো না যে আমি সংস্কার করে তারপরে এই কাজগুলো করব। এবং এটা বুঝতে হবে, আমরা যারা সংস্কারের সঙ্গে জড়িত রয়েছি, যাদের আমাদেরকে অনেককে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কাজগুলো আমরা করেছি। কিন্তু পাশাপাশি আমরা একথা বলেছি যে সংস্কার চলবে এবং একটি দেশ যে পরিচালনার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলিও কিন্তু চলতে থাকবে। কারণ আজকে যে প্রশ্নটি মানুষের মনে, সেটি হচ্ছে নির্বাচন। আমরা যতই কথা বলি না কেন, যারা আজকে, যাদের বয়স ধরুন 35 বছর, অর্থাৎ আজকে থেকে 17 বছর আগে যাদের বয়স ছিল 18 বছর, তারা তো আজ পর্যন্ত জীবনে কোনো সত্যিকার ভোট দিতে পারেনি। তাহলে তারা কি আজকে 35 বছর বয়সে এসেও কি তারা ভোট দিতে পারবে না? তাদেরকে বিলম্বিত করা হবে ভোটদানে? এটা কোন যুক্তিতে? মানুষ এই আন্দোলন কেন করেছে, যে ব্যাখ্যা করা প্রয়োজন। এই বিশ্লেষণধর্মী যে পেপারটি আমরা পড়েছি, সেখানে কিছু কিছু ইঙ্গিত রয়েছে। আমরা বিগত 15 বছর ধরে আমরা আন্দোলন করে গিয়েছি। বিএনপি তথা গণতন্ত্রকামী আরও প্রায় 45টি দল আমরা একসঙ্গে রাজপথে থেকেছি। আপনাদের মনে আছে, বিএনপির নেতা কর্মী সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলে, গ্রামের বিএনপির একদম নিম্নতম পর্যায়ের, তৃণমূল পর্যায়ের কর্মী পর্যন্ত, তাদের বিরুদ্ধে কিভাবে এই সরকার তার প্রশাসনিক মেশিনারি, পুলিশ বাহিনীকে ব্যবহার করে তারা কিভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে। 1 লক্ষেরও বেশি মামলা দেওয়া হয়েছে। সেসব মামলায় রাজনৈতিক বিরোধী দল হিসাবে আমাদের 50 লক্ষ নেতা কর্মীকে আসামি করা হয়েছে। এক একজন নেতা কর্মীর বিরুদ্ধে 200, 300, 400 ভুয়া গায়েবী মামলা দেওয়া হয়েছে। তৎকালীন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এসে বিএনপির নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে, থানায় গিয়ে মামলা করেছে,
যে যার উপরে আক্রমণ করা হয়েছে সে নাকি আওয়ামী লীগের কর্মীর উপরে আক্রমণ।